ব্যান্ড 7+ টার্গেটের জন্য রিডিং এ এমসিকিউতে ভালো করা খুবই খুবই ভাইটাল একটা জিনিস। কারণ কি? কারণ আপনি রিডিং পরীক্ষা দিতে যাচ্ছেন বা রিডিং পরীক্ষা দিবেন বা প্রিপারেশন নিবেন। রিডিং এ আপনাকে এমসিকিউ কোয়েশ্চন ফেস করতেই হবে। এমন কোনো পরীক্ষা নাই যেখানে এমসিকিউ আসে না, এবং সিডিএলস এমসিকিউ তো থাকবে। অর্থাৎ আপনি রিডিং এ এমসিকিউ কোয়েশ্চনটা পাবেনই। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমরা কিভাবে এমসিকিউ কোয়েশ্চন্স গুলো সলভ করব, আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে, বা এক্সামিনার কি ধরনের কোয়েশ্চন্স দিয়ে থাকে এক্সামে, যেটা আমরা সহজেই পারি না বা ভুল করে ফেলি, বা আমাদের টেকনিকটাও কেমন হবে। সো আজকের এই ভিডিওতে আমি ফুল ডিটেইলসে কথা বলবো। তাহলে আর সব সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট আমাদের ক্লাসটা এনজয় করি। লেটস এনজয় দ্য ক্লাস। ওকে। সো আমাদের শুরুতে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আপনাকে প্রথমে যে জিনিসটা মাথায় নিতে হবে, সেটি হচ্ছে আপনি দেখবেন এটা প্যাসেজ কততে আসছে। যেহেতু এটা রিডিং প্যাসেজ 2 তে আমরা সলভ করতেছি, রিডিং প্যাসেজ 2। ওকে। এরপরে আপনি প্যাসেজের নামটা পড়ে ফেলবেন। যেমন এইখানে প্যাসেজের নামটা দেওয়া আছে প্রক্রেস্টিনেশন, এবং এটার সাথে আমরা খুবই পরিচিত। প্রক্রেস্টিনেশন আমরা সব সময়ই করি। ধরেন আমি এই ভিডিওটা করতেছি, রাইট? সো এই ভিডিওটা ধরেন আপনি একটু দেখে বলতেছেন, হ্যাঁ এইটা রাতে দেখবো, এইটা এই সময় দেখবো করে আপনি কাজটা ফেলে রাখছেন। এটা কিন্তু একটা বড় লেভেলের প্রক্রাস্টিনেশন, সময় মতো কাজটা না করা। এবং এইটা আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু এটাকে আমাদেরকে কমায় ফেলতে হবে। ওকে। আচ্ছা। সো প্রক্রাস্টিনেশন মানে হচ্ছে সিভিয়ার লেজিনেস বা অলসতা, এটা বোঝায়। ওকে। আচ্ছা। এখন এখানে একজন সাইকোলজিস্ট এক্সপ্লেন করতেছে আমরা কিভাবে আমাদের ইম্পর্টেন্ট টাস্কগুলা ফেলে রাখি, এবং হাউ ক্যান উই ব্রেক দিস হ্যাবিট, মানে আমরা কিভাবে এই সমস্যাটা বা এই অভ্যাসটা ভেঙে ফেলতে পারি ইম্পর্টেন্ট কাজগুলো ফেলে না রেখে। ওকে। তো তো এইটাও আপনাদের এই ভিডিও দেখারও একটা ইম্পর্টেন্ট কাজ, কারণ এই ভিডিওতে আমি অনেক টেকনিক, অ্যাপ্রোচ, কিভাবে প্র্যাকটিস করতে হবে সবকিছু বলে দিব। একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ইনশাল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে আপনি ফুল জিসটা ধরে নিতে পারবেন। ওকে। আচ্ছা। এখন আমাদের এইখানে দেখার বিষয় আছে। এখানে 2 লেটার্স, 2 কম্পারিজনস, মানে আপনি একটা প্রশ্নের থেকে দুইটা অ্যান্সার কারেক্ট করবেন। দুইটা অ্যান্সার, কিন্তু দুইটা অ্যান্সার কারেক্ট করার অর্থ হচ্ছে আপনার অপশন থাকবে 5টা। এই যে দেখুন, এইখানে অপশন আছে 5টা, রাইট? সো 5টা অপশন থেকে আপনি দুইটা কারেক্ট করবেন। একই রকম এইখানেও আপনি দেখেন, আমাদের আরেক সেট কোয়েশ্চন আছে, আমরা 23-24 কোয়েশ্চন সলভ করব, 25-26। এইখানেও আমাদের অপশন আছে 5টা, আমরা দুইটা কারেক্ট করব, রাইট? আচ্ছা। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা প্রশ্ন পড়ে নিব। শুরুতে প্যাসেজের নাম পড়ছি, প্রশ্ন কয়টা দেওয়া আছে? দুইটা। একটা প্রশ্ন পড়ে দুইটা অ্যান্সার কারেক্ট করব, খুবই সহজ। এটাকে আমরা বলি ডাবল এমসিকিউ। তো আমরা প্রশ্ন পড়ব, কোনো অপশন পড়ব না। প্রশ্ন পড়বো। এমসিকিউ সলভ করার প্রাইমারি টেকনিক হচ্ছে আপনি প্রশ্ন পড়বেন, কোনো অপশন পড়বেন না। হুইচ 2 কম্পারিজনস, 2 কম্পারিজনস মানে দুইটা তুলনার কথা বলতেছে। এখন কাদের মধ্যে তুলনা? বিটুইন এমপ্লয়িজ হু অফেন প্রক্রিস্টিনেট অ্যান্ড দোজ হু ডু নট আর মেনশনড ইন দ্য টেক্সট। মানে যারা প্রক্রিস্টিনেট করে এবং যারা প্রক্রিস্টিনেট করে না, তাদের মধ্যকার তুলনার কথা বলতেছে, যেটা আমাদের টেক্সট থেকে নিতে হবে। ক্লিয়ার? দুইজন, আমি আবারও প্রশ্নটা রিপিট করতেছি, আমাদেরকে প্রশ্ন বুঝতে হবে, এটা খুবই দরকারি জিনিস। এমপ্লয়ি যারা প্রক্রিস্টিনেট করে এবং এমপ্লয়ি যারা প্রক্রিস্টিনেট করে না, তাদের মধ্যকার তুলনা। ওকে। এইবার আমরা এই অ্যান্সারটা কোন জায়গায় পাবো? আমি ডিরেক্ট অ্যান্সারে চলে যাচ্ছি। ওকে। সো আমরা এইখানে আমি টেকনিকটা বুঝাই। আপনি এইখানে এই ডি নাম্বার প্যাসেজ পড়ে অ্যান্সারটা পাবেন। হ্যাঁ, ডি নাম্বার প্যাসেজ পড়ে আমরা কিভাবে অ্যান্সারটা পাই। ওকে। দেখুন, আমি পড়ে যাচ্ছি। When most people think of the cost of procrastination, they think on productivity, মানে প্রক্রাস্টিনেশনটা প্রোডাক্টিভিটির উপর নির্ভর। আপনি প্রক্রাস্টিনেট মানে আপনার কর্মক্ষমতা, উৎপাদন ক্ষমতা কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা। এই যে প্রক্রাস্টিনেশন নেগেটিভলি ইম্প্যাক্টস, মানে এটা নেতিবাচক প্রভাব ফেলে পারফরমেন্সের উপর। ক্লিয়ার? আচ্ছা। তো এইখানে আমাদের হচ্ছে, আমরা যে জায়গায় পাবো সেটা সেইখানে চলে যাই। এই প্যাসেজটা এইখানে পড়লেন, পড়ার পর এই জায়গায় যে এমপ্লয়িজ অন অ্যাভারেজ স্পেন্ড, এমপ্লয়িজ গড়ে স্পেন্ড সময় কাটায় অলমোস্ট এ কোয়ার্টার অফ দেয়ার ওয়ার্ক ডে প্রক্রাস্টিনেটিং, মানে তাদের দিনের 4/1 ভাগ সময় প্রক্রাস্টিনেশন করেই কাটায়। তাদের কাজ দেন, ধরেন আপনি 10টা থেকে 5টা পর্যন্ত কাজ করতেছেন, ধরেন এখানে আপনি 7 ঘন্টা কাজ করতেছেন, এই 7 ঘন্টার 4/1 ভাগ সময় আপনি প্রক্রাস্টিনেশন করেই কাটান।
এটাই বলতেছে। এন্ড এগেইন দিস ইজ লিঙ্কড উইথ নেগেটিভ আউটকামস, এবং এইটা কি করে নেতিবাচক ফলাফল নিয়ে আসে। নেতিবাচক ফলাফল, প্রক্রাস্টিনেশন করতেছেন আপনার অফিস আওয়ারে, এটা নেতিবাচক ফলাফল নিয়ে আসে। কি রকম? ওয়ান ইউএস সার্ভে, মানে আমেরিকা একটা গবেষণা করে তারা 22,000-এরও বেশি, ওভার মানে বেশি, 22,000-এরও বেশি এমপ্লয়ীদের উপর একটা গবেষণা চালিয়েছে। সেই গবেষণাতে ওরা কি দেখছে? পার্টিসিপেন্টস হু সেড দে রেগুলারলি প্রক্রাস্টিনেটেড হ্যাড লেস অ্যানুয়াল ইনকাম অ্যান্ড লেস এমপ্লয়মেন্ট স্টেবিলিটি। তার মানে এই লাইনটা যদি আমরা একটু দাগ দিই, এইখানে আমরা কি দেখতেছি? পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারীরা যারা বলে দে রেগুলারলি প্রক্রাস্টিনেট, তারা প্রতিনিয়তই প্রক্রাস্টিনেশন করে, হ্যাড লেস অ্যানুয়াল ইনকাম, তাদের বার্ষিক যে ইনকাম আছে এটা কি হয়ে যাবে? কমে যাবে। অ্যান্ড লেস এমপ্লয়মেন্ট স্টেবিলিটি। এমপ্লয়মেন্ট স্টেবিলিটি মানে চাকরির স্থায়িত্ব, মানে আপনি যে জায়গায় জব করতেছেন এটা 1 মাস 2 মাস বা 1 বছর পর চলে যাবে, মানে চাকরির নিরাপত্তা নাই, স্থায়িত্বটা নাই। তার মানে যারা প্রক্রাস্টিনেট করে এবং যারা প্রক্রাস্টিনেট করে না তাদের মধ্যে দুইটা, আমাদের যেহেতু দুইটা কম্পারিজন বা দুইটা ফ্যাক্টরস বের করতে হবে, আমরা দুইটা ফ্যাক্টরস পেয়ে গেছি। একটা হচ্ছে ইনকাম কমে যাবে, আর একটা হচ্ছে তাদের চাকরির নিরাপত্তা বা চাকরির স্থায়িত্বটা, এটা লেস লেস মানে কমে যাবে। তাহলে এইটা কোন অপশনের সাথে যায়? আমরা এখন অপশনগুলা দেখি। প্রথম হচ্ছে দ্য স্যালারিজ আর লোয়ার, হ্যাঁ লেস অ্যানুয়াল ইনকাম, ইনকাম কমে যাবে মানে স্যালারি কমে যাবে, লোয়ার, এইটা অ্যান্সার যায়। ক্লিয়ার? সো এটা আমরা দাগ দিয়ে দিই, এটা অ্যান্সার গেল। দ্য কোয়ালিটি অফ দেয়ার ওয়ার্ক ইজ ইনফেরিয়র, তাদের কাজের গুণাগুণ, না কাজের গুণাগুণ নিয়ে কিছু বলে নাই। ওকে, এটা হবে না। সি, দে ডোন্ট কিপ দেয়ার জবস ফর এজ লং, তারা তাদের জবটা বেশি দিন রাখতে পারে না। ইয়েস, তাদের জবের নিরাপত্তা স্থায়িত্ব কি হয়ে যায়? কমে যায়। রাইট, এই যে স্টেবিলিটিটা লেস হয়ে যায়, কমে যায়, তার মানে সিটাও কারেক্ট আনসার। ওকে, বুঝাইতে পারছি। তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল, আমাদের আর বাকিগুলা পড়ার দরকার নাই। এই ভিডিও পজ করে আপনার বাকি দুইটাও মিলায় নিতে পারেন। আমি আর ভিডিওটা লম্বা করতেছি না, টেকনিকটা বলে দিলাম। ওকে, সো আমাদের 25-26-এ যাব, একই টেকনিক, আমি জাস্ট ছোট করে একটু রিমাইন্ডার দিই। আমাদের কাজ কি? প্রশ্ন পড়া, প্রশ্ন কি বলছে সেটা বুঝে নেওয়া, এন্ড দেন আমরা প্যাসেজে যাব। প্যাসেজের যে জায়গাতে এটার অ্যান্সার লোকেট করা আছে ওইটা আমরা বের করে নিব, এন্ড দেন ওই অ্যান্সারটা কোন কোন অপশনের সাথে যাচ্ছে সেটা আমরা খুঁজে বের করব। আমরা কিন্তু কোনো অপশন পড়বো না। ওকে, হুইচ টু রিকমেন্ডেশনস, রিকমেন্ডেশনস মানে সুপারিশ বা করণীয়। ধরেন আপনি একটা কাজ করে ফেলছেন, ওই কাজটা করাটা আপনার উচিত হয় নাই, বা ধরেন আপনি একটা কাজ করছেন বাট ওই কাজের অনেক সাইড ইফেক্ট আছে, তো ওইটা মোকাবেলা করার জন্য কি কি করণীয় বা পদক্ষেপ বা সুপারিশ, এইগুলাই। দুইটা রিকমেন্ডেশনস, গেটিং আউট অফ এ সাইকেল অফ প্রক্রেস্টিনেশন, মানে প্রক্রেস্টিনেশনের যে চক্র আছে, প্রক্রেস্টিনেশন বা অলসতার যে সাইকেলটা আছে, এই সাইকেল থেকে বের হওয়ার জন্য কোন দুইটা সুপারিশ রাইটার দিয়েছে? গিভ মানে রাইটার দিয়েছে। ওকে, তার মানে এখানে সুপারিশের কথা বলতেছে। মনে রাখেন, আপনি ধরেন কোনো রচনা বা কোনো প্যাসেজ, কোনো আর্টিকেল, কোনো এসে যখন পড়েন, সুপারিশগুলা এটা হচ্ছে বোঝার জিনিস, এটা হচ্ছে টেকনিকের জিনিস, এটা হচ্ছে আপনার ইংলিশ পড়ার হ্যাবিটের উপর। আপনারা যারা ইংলিশ ভালো করে পড়েন আমার এই কথার সাথে রিলেট করতে পারেন। যখনই রিকমেন্ডেশনস আসে তখন এগুলো একদম শেষের দিকে থাকে, রিকমেন্ডেশনস কিন্তু লাস্টে থাকে, রাইট? সো আমরা রিকমেন্ডেশন যেহেতু আমরা লাস্টেই চলে যাই। ওকে, তো লাস্ট 1-2 প্যারাতেই পেয়ে যাবেন। ওকে, প্রক্রাস্টিনেশনের সাইকেল থেকে বের হওয়ার জন্য দুইটা সুপারিশ। ওকে, তো এইখানে দেখুন, ফাইন্ডিং বেটার ওয়েজ অফ ম্যানেজিং আওয়ার ইমোশনস ইন ওয়ান অফ দ্য ভিশিয়াস সাইকেল অফ প্রক্রাস্টিনেশন। ওকে, প্রক্রাস্টিনেশনের সাইকেলটা নিয়ে এখানে কথা বলা হয়েছে। কি? ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ হচ্ছে ম্যানেজ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্টটাকে ম্যানেজ করে ফেলা, এন্ড হাউ উই ভিউ দ্য টাস্ক, এবং আমরা কাজটাকে কতটুকু গুরুত্ব দিয়ে দেখি। ওকে, ধরেন আপনি একটা জায়গায় আছেন, আপনি ধরেন একদম কোলাহলপূর্ণ একদম ভিড় জায়গায় আছেন, ওইখানে আপনি কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ না। সো আপনাকে আগে একদম রিল্যাক্স জায়গায় যেতে হবে, সো আপনার এনভায়রনমেন্টটাকে ম্যানেজ করতে হবে। ক্লিয়ার? সো এইখানে এরপরে লাইনে বলছে দেয়ার আর এ নাম্বার অফ এভিডেন্স বেসড স্ট্র্যাটেজিস দ্যাট ক্যান হেল্প আস ফ্যান অফ ডিস্ট্রাকশনস, মানে অনেকগুলা কৌশল আছে যেগুলো আমাদেরকে সাহায্য করতে পারে ফ্যান্ড অফ মানে বের হয়ে আসা, প্রতিরোধ করা, কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া, অ্যাভয়েড করা, ডিস্ট্রাকশন থেকে বের হয়ে আসতে, ডিস্ট্রাকশন প্রতিরোধ করতে অনেক কৌশল আছে। ক্লিয়ার?
তো এই কৌশলগুলো আমাদেরকে কি করতে হবে, অকুপাই করতে হবে। এই যে দ্যাট ক্যান অকুপাই, মানে এই কৌশলগুলো আমাদেরকে শিখতে হবে যাতে আমরা ম্যানেজ করতে পারি। ওকে, প্রথম স্টেপটা গেল। সেকেন্ড স্টেপ যেটা বলতেছে যে forgiving ourselves and feeling compassion when we procrastinate can help break the procrastination cycle। এই যে প্রক্রেস্টিনেশন সাইকেলকে ভাঙার জন্য, এই যে প্রক্রেস্টিনেশন সাইকেল থেকে বের হয়ে আসার জন্য কি করতে হবে, ফর গিভিং আওয়ার সেলফ অ্যান্ড ফিলিং কম্পেশন। ধরেন আপনি অলসতা করে ফেলছেন, এটার জন্য আপনার নিজেকে খুব বেশি কড়াকড়ি হওয়ার দরকার নেই আপনার নিজের উপর। আপনি বলবেন ঠিক আছে আর আমি এটা করব না, বাট এখন মন খারাপ না করা, কারণ এখানে সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে। আপনি যখন স্ট্রেসে থাকেন, আপনি যখন আপনার নিজেকে মন খারাপ করেন, তখন আপনার ইমোশনাল লেভেলটা লো হয়ে যায়, হ্যাঁ, বা কোনো সময় হাইও হয়। তার মানে কি আপনার ব্রেনটা একটা এক্সট্রা প্রেশার নিচ্ছে, এর কারণে আপনি পরবর্তী যে কাজগুলো করবেন ওইগুলো আপনি রিল্যাক্সে করতে পারবেন না। এই জন্য প্রক্রাস্টিনেশন করছেন, ঠিক আছে, নিজেকে একটু বোঝান, বলেন যে আর আমি এগুলা করব না। দেন আপনি আপনার কাজ শুরু করুন, নিজের উপর হার্শ হবেন না, কঠোর হবেন না। ক্লিয়ার? ফিলিং কম্পেশন মানে আপনার নিজের প্রতি আপনি সহানুভূতিশীল হবেন, সহমর্মিতা জ্ঞাপন করবেন। ওকে, যে উই শুড অ্যাডমিট দ্যাট, আমাদেরকে স্বীকার করতে হবে, স্বীকার করা উচিত। সেটা কি? যে উই ফিল ব্যাড, আমাদের খারাপ লাগতেছে, বাট নট বি ওভারলি ক্রিটিক্যাল অফ আওয়ার সেলস, বাট আমাদের কি হওয়া উচিত না, আমাদের নিজেদের উপর কঠোর হওয়া উচিত না। ক্লিয়ার? এইটাই বলতেছে। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা হলো আমাদের এনভায়রনমেন্টকে ম্যানেজ করতে হবে, ডিস্ট্রাকশন থেকে বের হয়ে আসতে হবে, ডিস্ট্রাকশন গুলা বাদ দিয়ে দিতে হবে। আর আরেকটা হচ্ছে আমরা আমাদের নিজেদের উপর কঠোর হব না, আমাদের নিজেদের উপর একটা সহমর্মিতা জ্ঞাপন করতে হবে। ওকে, সো এই দুইটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমরা দেখি কোনটার সাথে যায়। নট জাজিং আওয়ার সেলফস হার্শলি, আমাদের নিজেদেরকে আমরা কঠোরভাবে জাজ করবো না। ইয়েস, আমরা নিজেদের প্রতি কি হব, একটু সহানুভূতিশীল হব। সেটিং আওয়ার সেলফস ম্যানেজেবল এইমস, আমাদের লক্ষ্য, এইমস মানে লক্ষ্য না, এখানে কোনো লক্ষ্যের কথা বলে নেই। রিওয়ার্ডিং আওয়ার সেলফ, নিজেদেরকে পুরস্কৃত করার কথা ন, ডিরেক্ট শব্দগুলা বুঝতে হবে। রিওয়ার্ড মানে পুরস্কৃত করা না, নিজেদের কোনো পুরস্কৃত করার কথা বলে নাই। প্রায়োরিটাইজিং টাস্ক, প্রায়োরিটাইজ করা মানে অগ্রাধিকার দেওয়া, কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া না, এখানে কাজ অগ্রাধিকারে দেওয়ার কোনো কথা বলে নাই। এরপরে কি, যে লাস্ট অপশন, অ্যাভয়েডিং থিংস দ্যাট স্টপ আস কনসেন্ট্রেটিং অন আওয়ার টাস্ক, এই সকল জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে যেগুলো আমাদের কাজের মনোযোগ নষ্ট করে। ইয়েস, এইখানেই বলতেছে যে ডিস্ট্রাকশনকে বাদ দিতে হবে, কাজের মনোযোগটা যেগুলো নষ্ট করে সেগুলোকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। গুড। সো আমাদের এইটা অ্যান্সার হয়ে গেল এ ই। তাহলে দেখুন আমাদের দুইটা অ্যান্সার, দুইটা আমরা বের করে ফেললাম। এটার অ্যান্সার বের হয়েছিল এ সি, এটার অ্যান্সার বের হইল এ ই। সো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট আপনারা কোন ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে লিখে দিবেন। আমরা আজকে এমসিকিউ সলভ করলাম। আরো আপনাদের যদি এমসিকিউ বোঝা লাগে, লিস্ট অফ হেডিংস বোঝা লাগে, লিসেনিং, রাইটিং, স্পিকিং যে কোনোটাই, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনাদের মার্জান ভাই আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।